আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জের বালিয়াটি প্রাসাদ। এটি ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। গ্রাম্য মেঠোপথ ধরে এগোলে হঠাৎ থমকে দাঁড়াবে এক বিশাল এক সিংহ দুয়ারের সামনে। মনে হবে আপনি কোনো টাইম মেশিন করে ফিরে গেছেন ১৯০০ শতকে ইউরোপ। এটি বালিয়াটি প্রাসাদ। এটি কেবল বিশাল এক অট্টালিকা নয়, এটি ইট, পাথর ও সুরকির আদলে তৈরি এক লবণ বণিক রাজার গড়ে ওঠা মহাকাব্য। এই প্রাসাদের ভিত্তি স্থাপিত হয়েছিল ব্যবসার উপর। ধামরাইয়ের এক সাধারণ পরিবার, সাহা পরিবার। গোবিন্দরাম সাহার বিশাল পরিশ্রমে গড়ে উঠেছিল এক ব্যবসার সাম্রাজ্য। গোবিন্দরাম সাহার বিশাল পরিশ্রমে গড়ে উঠেছিল লবণের সাম্রাজ্য। সেই ব্যবসার লভ্যাংশ থেকে সে বালিয়াড়িতে জমিদারি শুরু করেন। তার 4 পুত্র দরিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম ও গোলাপরামের হাত ধরে গড়ে উঠেছিল এই বিশাল ব্লকের সাম্রাজ্য। বালিয়াটি প্রাসাদের মূল হচ্ছে এর গঠন। এটি আসলে একটি বাড়ি নয়, 5টি ব্লকের সমষ্টি। পুরো চত্বরটি জুড়ে ছড়িয়ে আছে 7টি অট্টালিকা, 220টি ঘর। সদর ব্লকের পিলারের দিকে তাকালে মনে হয় যেন গ্রিসের কোনো মন্দির দেখছেন। আয়াতাকার এই আঙিনার প্রতিটি কোণে অভিজাত্যর ছাপ। উঁচু ছাদ আর চওড়া দেওয়াল এমন ভাবে তৈরি, গ্রীষ্মের দাবদাহে রোদেও এর ভিতর থাকতো শীতল। প্রাসাদের সামনের অংশে চলতো বিচার এবং রাজদরবার, আর এর ভিতরে চলতো এক অন্য জগৎ। কথিত আছে জমিদারের গিন্নিরা যখন দিঘিতে স্নান করতে আসেন তখন সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিলই না। নাচ ঘরে জ্বলতো দামি বেলজিয়াম গ্লাস আর ঝাড়বাতি। বাইজিদের নুপুরের শব্দে মুখরিত থাকতো চারপাশ। রায়বাহাদুর হীরালাল রায়ের আমলে এইবারই ঐশ্বর্যের শিখরে পৌঁছায়। জমিদারের মূল চালিকা শক্তি ছিল তার কাচারি বাড়ি। এখান থেকে নায়েব, গম্বুস্তা ও কারকুনারা খাজনা আদায় করত। জমিদার সরাসরি প্রজাদের সাথে খুব একটা দেখা করতেন না। বিশেষ কোনো কাজে জমিদার নিজেই দরবার বসাতেন। সেখানে সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত বলেই গণ্য হয়। কেবল শাসন নয়, শাসনের বৈধতা ধরে রাখতে বালিয়াটির জমিদারেরা ছিল অত্যন্ত দূরদর্শী। তারা জানতেন প্রজারা সন্তুষ্ট না থাকলে জমিদারি টেকে না। প্রাসাদের সামনে ও আশেপাশে ডজনখানেক বিশাল দিঘি খনন করা হয়েছিল যাতে প্রজারা সুপেয় পানি পায়। দাতব্য চিকিৎসালয় তৈরি করে প্রজাদের বিনামূল্য চিকিৎসা ব্যবস্থা করেন। বালিয়াটির শাসন ব্যবস্থায় খাজনা আদায়ের ক্ষেত্রে কিছুটা কঠোরতা থাকলেও দুর্বিপাকের সময়, যেমন খরা বা বন্যার সময়, তারা খাজনা মওকুফ করার জন্য পরিচিত ছিলেন। উৎসবের সময় প্রজাদের মিষ্টিমুখ করানো হতো এবং নতুন বছর হিসেবে খাজনা আদায়ের জন্য খাতা খোলা হতো। আর এটি ছিল প্রজা এবং রাজার মিলন মেলা। বালিয়াটি জমিদারদের ক্ষমতার প্রয়োগও ছিল অসাধারণ। তাদের বাড়ির বা তাদের প্রাসাদের সামনে দিয়ে যদি কেউ হেঁটে যেত, বিশেষ করে প্রজারা, তারা মাথায় ছাতা ধরতে পারতো না, এমনকি পায়ে জুতাও পরে হেঁটে যেতে পারতো না। এটি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এটাও ছিল ক্ষমতার এক নিদর্শন। পাহারাদার ঢাল তলোয়ার নিয়ে প্রাসাদের সামনেই দাঁড়িয়ে থাকতো, যা সাধারণ মানুষের মনে সম্ভ্রম ও ভয়ের উদ্রেক কাজ করত। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। 1947-এর দেশভাগের পর পরবর্তী দাঙ্গা জমিদারদের হৃদয়ে কম্পন ধরিয়ে দেয়। নিরাপত্তার অভাবে এই বিলাসবহুল প্রাসাদ ছেড়ে রাতের আধারে তারা পাড়ি জমান সীমানার ওপারে। ফেলে যান বিশাল অট্টালিকা, আসবাব আর এক দীর্ঘ ইতিহাস। এক মুহূর্তের সিদ্ধান্তে এই রাজপ্রাসাদ হয়ে যায়
ভুতুরে দালান। দীর্ঘ সময় অবহেলিত থাকার পর এর দায়িত্ব নেয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ। এখন এটি জাদুঘর নামে পরিচিত। প্রতিদিন শত শত মানুষ আসে এই অভিজাত্য দেখতে, কিন্তু এখনো অনেক কক্ষ অন্ধকার, অনেক দেয়াল ঘুণে ধরা। রক্ষণাবেক্ষণের অভাবে আর সংস্কারের ধীরগতি কি মুছে দেবে আমাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে? বালিয়াটি জমিদার বাড়ি এটি কেবল ইট পাথরের ধ্বংসস্তূপ নয়, এটি আমাদের অর্থনৈতিক উত্থান এবং পতনের সাক্ষী। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।